হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আবদুল্লাহ। আমরা আজ কথা বলবো সরকারের নতুন একটি আইন করার উদ্যোগ নিয়ে। আইনটি সরকার করতে যাচ্ছে, সরকারের যে রাষ্ট্র মালিকানাধীন যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সামনের ব্যবস্থাপনা কেমন হবে বা কি করা যাবে সেই গুলোকে সমন্বিতভাবে নিয়ে আসার জন্য এই আইনটি করা হচ্ছে। আপনারা জানেন যে দেশের অনেক প্রতিষ্ঠানই আছে যারা বছরের পর বছর লোকসান দিয়ে আসছে, যেখানে নানান ধরনের অব্যবস্থাপনা হয়। এইগুলো নিয়ে আমাদের দেশের বিশেষজ্ঞরা সবসময় বলে আসছেন যে এই সমস্ত প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা আসলে দরকার আছে কি নেই, এগুলো পর্যালোচনা করা দরকার। আসলে কে করবে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় সেটি এখনো পর্যন্ত ওইভাবে স্পষ্ট না। নতুন আইনে এই ক্ষমতাটা অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হবে এরকমই বলা হচ্ছে। এই নিয়ে টিভিএস এর লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর বিশেষ প্রতিনিধি আবুল কাসেম। আমরা তার কাছ থেকে নতুন এই আইন কেন করা হচ্ছে, তাতে কি কি থাকছে, এর সুবিধা অসুবিধা কি হবে, এই বিষয়গুলো শুনবো। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন নতুন একটা আইন করা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার জন্য, সেখানে অর্থ মন্ত্রণালয়কে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হবে এইসব প্রতিষ্ঠান মার্জ করা অথবা বিলুপ্ত করা ইত্যাদির ক্ষেত্রে। আসলে এই আইনের প্রয়োজনীয়তা কেন দেখা দিল, বা এই আইনটি যদি সত্যি সবশেষে পাস হয় তাহলে কি উপকার হবে? ধন্যবাদ আপনাকে। এখানে একটু বলে রাখি যে সরকারের যেসব প্রতিষ্ঠান আছে এগুলি কোনো না কোনো মন্ত্রণালয়ের আন্ডারে এক একটা প্রতিষ্ঠান। যেমন আমাদের গ্যাস কোম্পানিগুলি হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানিগুলি বিদ্যুৎ মন্ত্রণালয়, এবং যেসব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলি আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আন্ডারে। আবার যে আমাদের টেক্সটাইল মিলগুলি বস্ত্র পাট মন্ত্রণালয়ের আন্ডারে, চিনি কলগুলি হচ্ছে বা সার কারখানাগুলি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এরকম এক একটা মন্ত্রণালয়ের আন্ডারে এই প্রতিষ্ঠানগুলি আছে। তো এই প্রতিষ্ঠানগুলির হচ্ছে বড় অংশই হচ্ছে লোকসানি, এবং সরকারের যত প্রতিষ্ঠান আছে আমরা দেখি যে ব্যাংকগুলি প্রফিট করে, কিন্তু অ্যাভারেজে যদি আপনি ধরেন যে সরকারের সকল প্রতিষ্ঠানের হচ্ছে আয় ব্যয় হিসাব করলে দেখা যায় যে এগুলি হচ্ছে লস। এবং এই চলতি অর্থ বছরের বাজেটে সব প্রতিষ্ঠানের নেট লোকসান প্রজেকশন করা হয়েছে 28,000 কোটি টাকা, অনেক বড় অঙ্ক। তো এর মধ্যে যেগুলি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান সেগুলি প্রায় সবই লস, এবং তাদের বিপুল পরিমাণ লস বছরের পর বছর। আপনি বলছেন যেমন চিনি শিল্প কর্পোরেশনের আন্ডারে যে কয়েকটা চিনি কল আছে, সরকারি চিনি কল, এগুলির এই বছর লস হবে হচ্ছে 2900 কোটি টাকা। এবং আমাদের যে বিটিএমসির আন্ডারে 25টা হচ্ছে বস্ত্রকল আছে, সেগুলি প্রত্যেকটা লোকসান এবং ম্যাক্সিমামই বন্ধ, কিন্তু তাতে হচ্ছে কর্মকর্তা কর্মচারী আছে, তাদেরকে পেমেন্ট দিতে হয়। বিসিএস অফিসাররা সেখানে যে বড় পদে বসে, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট নিয়ে হচ্ছে আরও খরচ কীভাবে বাড়ানো যায় সেরকম প্ল্যান করে। কিন্তু আর সরকারি কিছু প্রতিষ্ঠান আছে যেগুলি লাভজনক, সেটা হচ্ছে যে তারা বেসিক্যালি হচ্ছে মনোপলি বিজনেস করে। যেমন আপনি যদি বলেন যে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশে জ্বালানি তেল একমাত্র তারাই আমদানি করে, তারাই বিক্রি করে, এবং দামটা মোটামুটি তারাই সরকারি নির্ধারণ করে। ফলে তার প্রফিটটা হিসাব করে রেখে হচ্ছে দাম নির্ধারণ করা হয়, সেই কারণে সে প্রফিট করে। পেট্রো বাংলা ধরেন যে এখন যখন হচ্ছে গ্যাসের দাম বেড়ে যায় তখন সে লস করে, যখন আন্তর্জাতিক বাজারে যখন কমে যায় তখন হয়তো প্রফিট করে। কিন্তু এই যে যারা প্রফিট করতেছে সরকারি প্রতিষ্ঠান, তারা আসলে এই মনোপলির কারণে তাদের এই প্রফিটটা হচ্ছে নাকি দক্ষতার কারণে তাদের এই প্রফিটটা হচ্ছে, সেটাও কিন্তু কেউ জানে না। যে তাদের আসলে যে ক্যাপাসিটি অডিট তাদের কখনো হয়নি। তো এই কারণে সরকার আবার এই যে প্রতিষ্ঠান হচ্ছে লস করুক বা সে একটা নতুন প্রজেক্ট করুক, ইনভেস্ট করুক, এই টাকাটা কিন্তু হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রিকে দিতে হয়। ফলে সরকার মনে করছে যে এই প্রতিষ্ঠানগুলির যে ব্যবস্থাপনা এবং হচ্ছে তার বিজনেসের বিষয়টা, এটা দেখভালের দায়িত্বটা ফাইন্যান্স মিনিস্ট্রির থাকা উচিত। প্রতিষ্ঠানটা ওই মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে যে মন্ত্রণালয়ের আন্ডারে আছে, কিন্তু এটা হচ্ছে ব্যবস্থাপনা এবং হচ্ছে তার যে বিজনেস মডেল টডেল বা তার নতুন ইনভেস্টমেন্ট, তার আয় ব্যয় এবং তার ফিউচার বিজনেস প্ল্যানটা কী, এগুলি হচ্ছে দেখা এবং সেটা সমন্বয় করার দায়িত্বটা অর্থ মন্ত্রণালয়ের থাকা উচিত। এবং সেটা করেই হচ্ছে এই একটা নতুন আইন হচ্ছে যে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ ব্যবস্থাপনা এবং সমন্বয়, এটার আইনের নাম। এখন এটা হয়তো অর্ডিন্যান্স আকারে পাস হবে। কিন্তু হচ্ছে আপনার স্টোরির মধ্যে আমি দেখলাম, আমি পড়ছিলাম আপনার স্টোরি, আপনি বলছেন যে
যদি অর্থ মন্ত্রণালয় মনে করে যে কোনো প্রতিষ্ঠান মার্জ করা দরকার, মানে অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা দরকার অথবা কোনো প্রতিষ্ঠান বিলুপ্ত করা দরকার, তাহলে তারা সেটা করতে পারবে। আইনে সেই রকম একটা সুযোগ রাখা হচ্ছে। আমরা এর আগে দেখেছি যে সরকার প্রাইভেটাইজেশন কমিশন করেছিল, সেখান থেকে সরকার সরে এসছে, আবার বছরের পর বছর ধরে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো টিকেও আছে। মানে এরা যে নতুন লোকসান করে ব্যাপারটা তা না। তো সেই ক্ষেত্রে এখন কি এইগুলো কি ওইভাবে বিলুপ্ত করা, মার্জ করা এগুলো সম্ভব হবে? না, এইখানে এই আইনে হচ্ছে একটা বড় আইন, এই আইনটা করা হচ্ছে বেসিক্যালি বিশ্ব ব্যাংকের সহযোগিতায়, এবং আইনের যে দুইটা ড্রাফট, এটা হলো সেকেন্ড ড্রাফট। প্রথমে একটা ড্রাফট করছিল, ওই ড্রাফটের উপর একটা ওয়ার্কশপ হয়েছে, সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসাররা ছিলেন। তো সেই ওয়ার্কশপের আউটকাম অনুযায়ী এই প্রথম ড্রাফটটা হচ্ছে সংশোধন করে আবার একটা সেকেন্ড ড্রাফট তৈরি করা হয়েছে। সেটার ভিত্তিতে আমি এই নিউজটা করেছি। এখানে হচ্ছে অনেকগুলো স্তর আছে, যে এর মধ্যে একটা হলো যে আপনার একটা স্টিয়ারিং কমিটি থাকবে, সেন্ট্রালি একটা স্টিয়ারিং কমিটি থাকবে এই সরকারি প্রতিষ্ঠানগুলি দেখভালের জন্য, তাদের কাজ সমন্বয় বা মনিটরিং করার জন্য। তো সেই স্টিয়ারিং কমিটির প্রধান হবেন একজন অতিরিক্ত সচিব, যিনি অর্থ মন্ত্রণালয়ের, এবং সরকারের আরও বিভিন্ন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারিরা সেই কমিটিতে থাকবেন, এবং প্রাইভেট সেক্টরের বা হচ্ছে সিভিল সোসাইটি যারাই বলেন এক্সপার্ট আর কি, বেসিক্যালি এক্সপার্ট থাকবেন হচ্ছে 5 জন। তো এই স্টিয়ারিং কমিটি যদি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয় বা তার বিজনেস মডেল বা তার হচ্ছে ফিউচার প্ল্যান দেখে মনে করে যে এই প্রতিষ্ঠানটা আসলে ভায়াবল না, এই প্রতিষ্ঠানটা হচ্ছে বেসরকারি খাতে ছেড়ে দিলে এটা সরকারের জন্য লাভজনক হবে বা দেশের জন্য লাভজনক হবে, তাহলে তারা সরকারের কাছে সুপারিশ করবে যে এটা প্রাইভেটাইজেশন করা হোক। অথবা ধরুন যে ওই একই ধরনের সেবা দেয় সরকারের একটা অনেকগুলি প্রতিষ্ঠান থাকে, যে এটার সাথে এই সব কটা যদি মার্জ করা একটা প্রতিষ্ঠান করা হয় তাহলে ব্যবস্থাপনায় ব্যয় হয়তো কমবে, সেরকম মার্জের সুপারিশ দিতে পারে। অথবা যদি মনে করে যে এই প্রতিষ্ঠানটা এখন আর প্রয়োজনই নেই, যেমন বাংলাদেশে আদৌ এখন সরকারি চিনি কলের প্রয়োজন আছে কিনা, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এক্সপার্টরা বলছেন, সবাই বলছেন যে এই চিনি কলের আসলে কোনো প্রয়োজন নেই। কারণ এখন আমাদের যে সরকারি চিনি কল, এদের প্রতি কেজি চিনি উৎপাদন খরচ 300 টাকা, বাজারে হচ্ছে আপনার হয়তো 160 টাকা, 70 টাকা, 80 টাকা, যখন চিনির দাম সর্বোচ্চ থাকে 80 টাকা। তো সেখানে 300 টাকা কেজি চিনি উৎপাদন, এবং তারা বছরে 3 মাস উৎপাদন করে সারা বছর বসে বসে বেতন নেয়, এবং তাদের বিপুল পরিমাণ জমি জমা আছে। তো এই চিনি কল যদি বন্ধ করে তাহলে সরকারের কিন্তু লাভ হবে। এটা বিভিন্ন সময় দেখা গেছে। আমরা দেখছি যে আবুল মাল আব্দুল মুহিত যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন উনি এই কলগুলি, চিনি কলগুলি বন্ধ করার জন্য তখনকার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে চিঠি দিয়েছিলেন। কিন্তু শিল্প মন্ত্রণালয় দেখছে যে তার আন্ডারের প্রতিষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে মন্ত্রণালয় ছোটো হয়ে যায়, তার ক্ষমতা কমে যায়, তার ওই গুরুত্ব থাকে না। সেই কারণে কোনো মন্ত্রণালয় তার এই যে এই জনম জনম ধরে লোকসানে চলা প্রতিষ্ঠানগুলি আসলে সে বন্ধ করতে চায় না। তো এখন হচ্ছে যে এই যে স্টিয়ারিং কমিটি, এই স্টিয়ারিং কমিটি যদি মনে করে যে হ্যাঁ এই প্রতিষ্ঠান মার্জ করা বা প্রাইভেটাইজেশন বা বিলুপ্ত করা প্রয়োজন, তারা হচ্ছে সরকারকে সুপারিশ করবে। এখানে সরকার বলতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তো অর্থ মন্ত্রণালয় তখন ওই যে রেগুলেটরি মন্ত্রণালয় আছে ওই প্রতিষ্ঠানের, তার সাথে আলোচনা করে এই সুপারিশটা হচ্ছে বাস্তবায়ন করবে। অর্থ মন্ত্রণালয় হ্যাঁ, অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আমরা এখন বিদ্যমান ব্যবস্থাপনায় যেটা আছে, যে যেমন সরকার কিছুদিন আগে পাটকলগুলি বন্ধ করলো, তো এটা বন্ধ করার জন্য আলাদা একটা আইন করতে হয়েছে। সরকারের সকল প্রতিষ্ঠান পৃথক পৃথক আইন দ্বারা গঠিত, ফলে ওই প্রতিষ্ঠান বন্ধ করতে হলে, প্রাইভেটাইজেশন করতে হলে ওই আবার নতুন আইন করতে হয় বা ওই আইন সংশোধন করতে হয়, একটা বড় ধরনের ঝামেলা থাকে। কিন্তু এই সব প্রতিষ্ঠান এখন একটা হচ্ছে আমব্রেলা লর আন্ডারে আসতেছে, একটা মূল আইনের আন্ডারে সকল প্রতিষ্ঠান আসতেছে। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনার স্টোরির মধ্যে আমি একটা পয়েন্ট দেখেছি যে বলেছেন যে এইখানকার কর্মকর্তারা চাইলে স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন না, এইরকম একটা ধারা আইনের মধ্যে রাখা হচ্ছে। আমরা আবার দেখছি যে প্রশাসনের 25 বছর পূর্তির পরে প্রশাসন অনেককে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিচ্ছে, অনেকে আবার স্বেচ্ছায় অবসরেও যাচ্ছেন। মানে একই দেশে এইরকমভাবে দুই রকম নিয়ম থাকলে সেটা কি মানে ভালো হবে কিনা, বা এই নিয়মটা কেন আনতে হচ্ছে? এখানে যেটা আছে যে স্বেচ্ছায় অবসরে যাইতে পারবেন না, ঢালাওভাবে এই জিনিসটা নাই। এখানে আছে যে আপনার কোনো প্রতিষ্ঠানের এমডি, চেয়ারম্যান বা হচ্ছে চিফ অ্যাকাউন্ট্যান্ট অফিসার, কোম্পানির সেক্রেটারি, মানে যারা হচ্ছে টপ লেভেলে আছে এবং যাদের হচ্ছে বড় ধরনের অনিয়ম দুর্নীতি করার সুযোগ আছে, তারা কেউ যদি হচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অভিযোগ থাকে
সেটা যদি বিচারাধীন থাকে বা তদন্ত হয়েছে, তদন্তে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, বা অডিটে তার অনিয়ম ধরা পড়ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, ওই অবস্থায় তারা কেউ হচ্ছে স্বেচ্ছায় অবসরে যেতে পারবে না। কারণ হলো যে আমরা দেখছি যে বিভিন্ন সময় যে যখন কোনো বড় ধরনের হচ্ছে আর্থিক দুর্নীতির ঘটনা ঘটে এবং তার সাথে যারা ইনভলভ, তারা তো ধরুন যে সরকারি প্রতিষ্ঠানগুলির এইসব বড় পদে সাধারণত সরকার সমর্থক লোকজনই থাকে। যখন বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং সেটা হচ্ছে পত্রপত্রিকায় লেখা হয় এবং তথ্য প্রমাণও মোটামুটি দৃশ্যমান যে হ্যাঁ সে এই লোক এইগুলির সাথে ইনভলভ, তখন এই পুরা ঘটনাটা দামাচাপা দেওয়ার জন্য তাকে বলা হয় যে ভাই তুমি পদত্যাগ করে সরে যাও। সে হচ্ছে পদত্যাগ করে তার পেনশন সুবিধা নিয়ে সে চলে আসে এবং তার আর কোনো শাস্তি পেতে হয় না। নতুন করে সরকার তার পছন্দের আবার আরেকজনকে নিয়োগ দেয়। আমরা এটা বেসিক ব্যাংকের ক্ষেত্রে দেখছি, আমরা এটা হচ্ছে সোনালী ব্যাংকের হলমার্কের ক্ষেত্রে দেখছি এবং বিভিন্ন ক্ষেত্রেই। এবং সম্প্রতি ছাগলকাণ্ডের যে মতিউর রহমান, তো তাকে হচ্ছে আমরা যেটা শুনছি যে সরকার থেকে তাকে বলা হয়েছে যে তুমি হচ্ছে স্বেচ্ছায় অবসরে যাও। তো তাহলে সে যখন স্বেচ্ছায় অবসরে যেয়ে তারা তাদের বেনিফিটগুলি নিয়ে যায় এবং তারা কোনো ধরনের পানিশমেন্ট পায় না। তারা যেসব অনিয়ম দুর্নীতি করে সেগুলি হচ্ছে একদম দামাচাপা পড়ে যায়। তো এই জিনিসটা বন্ধ করার জন্যে এটা করা হয়েছে যে তারা, এবং অনেকেই কিন্তু এই যে স্বেচ্ছা অবসরে নিয়ে তারা হচ্ছে বিদেশ চলে যাচ্ছে, যেহেতু তার নামে কোর্ট থেকে বিদেশ যাত্রার উপর কোনো নিষেধাজ্ঞা নাই, মামলা নাই, কোনো কিছু নাই, তারা হচ্ছে বিদেশ চলে যাচ্ছে। কেউ হচ্ছে দেশের ভিতরে আলিশানভাবে আছে। তো যদি সে স্বেচ্ছায় অবসরে না যায় তাহলে কিন্তু সে ওই অপরাধের জন্য সে অ্যাকাউন্টেবল থাকবে এবং তার যে সার্ভিস বেনিফিট, দীর্ঘদিন চাকরি করে সে যে সরকার থেকে পেনশন পাবে বা আদার সুবিধা পাবে, এই জিনিসটা কিন্তু সে আর ভোগ করতে পারবে না। ওই তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। সরকার এই কারণেই এখানে এই নিয়মটা করছে। এবং আমরা যতটুকু শুনছি যে এক্সপার্টদের সাথে কথা বলে যে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আছে। হ্যাঁ, যারা হচ্ছে ওই সরকারি চাকরিজীবী বলতে এখানে সরকারের সরাসরি হচ্ছে যারা হলো প্রশাসনে নিয়োগপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম হাতিল প্রেজেন্টস টিভি ইনসাইট। আমরা বুঝলাম যে আসলে আমাদের দেশের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর লোকসানের চাপ সামলাতে গিয়ে সরকার নতুন ব্যবস্থাপনার কথা ভাবছে। আসলে অনেক দিন ধরে সরকারের পক্ষ থেকে, পাশাপাশি বিশেষজ্ঞদের পক্ষ থেকেও বলা হচ্ছে রাষ্ট্রের কাজ ব্যবসা করা নয়, রাষ্ট্রর ব্যবসাকে সুবিধা দিবে বা ব্যবসা যাতে সহজে হয় সেই রকম একটি প্রক্রিয়া তৈরি করবে। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাখা আসলে আমরাও মনে করি যে যৌক্তিক না, যারা বছরের পর বছর ধরে লোকসান করছে। ন্যায্য ভাবে নিশ্চয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ধরনের উদ্যোগ দরকার সেইগুলো সরকার নেবে, সরকার লোকসান থেকে বের হয়ে আসবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।